ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগে আমরা 1 থেকে 30 পর্যন্ত ম্যাথের সলিউশন করেছি আগের ভিডিওগুলোতে। আজ আমরা 31 থেকে ম্যাথের সলিউশন করব। চলো শুরু করা যাক। 3 জন লোকের গড় ওজন 4 কেজি বৃদ্ধি পায় যখন 100 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির ওজন কত কেজি? দেখো, যে ব্যক্তি চলে গেল তার ওজন কিন্তু 100 কেজি, আর যে নতুন এসেছে তার আসার ফলে প্রত্যেকের 4 কেজি করে ওজন বেড়েছে। তাহলে নিশ্চয়ই যে এসেছে সে তার ওজন কিন্তু অবশ্যই 100 কেজির থেকে বেশি। তার মানে যে ছিল সে 100 কেজি ছিল, আর যে এলো তার পরিবর্তে কি হলো, তার ফলে 4 কেজি করে বেড়েছে 3 জন লোকের। তাহলে তার ওজন যেহেতু বেশি হবে বললাম, তাহলে 100 প্লাস কত হবে, এই 3 4 12, কারণ 3 জন লোকের 4 কেজি করে বেড়েছে, তাহলে 3 4 12 কেজি বাড়বে। তাহলে 100 প্লাস 12, তাহলে 112 কেজি হবে যে নতুন এসেছে তার ওজন। অপশান বি হবে সঠিক। যদি বলতো এটা হ্রাস বলতো বা কমে গেছে বলতো, তাহলে কিন্তু আমরা বিয়োগ করতাম। ঠিক আছে, অপশান বি হবে সঠিক। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত বছর? দেখো, একই রকমভাবে 24 বছর বয়সে একজন চলে গেছে, তার পরিবর্তে কি যে এসেছে তার ফলে প্রত্যেকের 2 বছর করে বেড়েছে। কজনের বেড়েছে? 8 জনের বেড়েছে। তাহলে 8 × 2, তাহলে 24 কিলো তো ছিলই, তাহলে 8 দুগুণি 16 আরও বাড়বে। তাহলে 24 আর 16 যোগ করলে কত হয়? 40। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি হবে সঠিক, 40। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটা আম নেওয়া হয়। নতুন আমের ওজন হলো গ্রামে। দেখো, 120 গ্রাম ছিল, আর নতুন যে আমটা নেওয়া হলো তার ফলে কি হয়েছে, 20 গ্রাম বেড়েছে। কটা আমের? 20 গ্রাম বেড়েছে 9টা আমের। ঠিক আছে, গড়ে বেড়েছে 20 গ্রাম। তাহলে গড়ে যদি 20 গ্রাম বাড়ে, তাহলে 9টা আমের মোট ওজন বাড়বে কত? দেখো, 120 গ্রাম ছিল, আর 9টা আমের মোট বাড়বে 9 দুগুণি 18, 180। তাহলে 120 প্লাস 180 মানে 300। তার মানে 300 গ্রাম কিন্তু ওজন বাড়বে। অপশান ডি হবে সঠিক। 5 জন ছাত্রের নম্বরের গড় হচ্ছে 85। আরও একটি নতুন ছাত্রের নম্বর যোগ করা হলে তাদের সবার নম্বরের গড় হয় 84। নতুন ছাত্রটির নম্বর কত? দেখো, টোটাল 5 জন ক্যান্ডিডেট আছে, এই 5 জন ক্যান্ডিডেটের নম্বর কত? 85 বলছে। তাহলে 5 × 85 করলে কত হচ্ছে? দেখো, 5 5 25, 5 হাতে আমার 2, 5 8 40, আর 2 42। তাহলে 5 জন স্টুডেন্টের নম্বর মোট হচ্ছে 425। এবার একজন নতুন ছাত্র, তাকে যদি ক্যালকুলেট যদি করা হয়, তার আগে 5 জন ছাত্র ছিল আর একজন নতুন এসে, তাহলে 6 জন হলো। এই 6 জনের নম্বরের গড় কত হয়েছে? 84। 6 জনের, তাহলে 6 জনের মোট নম্বর কত হচ্ছে? দেখো, 4 6 24, 4 গুণ করে দিলাম, হাতে আমার 2, 6 48, আর 2 50, তার মানে 504। তাহলে 5 জনের ছিল 425, আর 6 জনের হলো 504। তাহলে নতুন যে অ্যাডমিশন নিল বা নতুন যাকে যুক্ত করা হলো তার ওজন কত হবে? এই 504-এর থেকে তুমি 425 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হবে? দেখো, 5 আছে, কত হলে তোমার এদিকে 75 আর 4, 75 আর 4 মানে 79। ঠিক আছে, তাহলে অপশান সি হবে সঠিক। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে কত? 40। দেখো, এর আগে 4টে পরীক্ষা দিয়েছে, সেই 4টে পরীক্ষায় সে গড়ে পেয়েছে কত? 35 করে। তাহলে মোট কত পেল? 140 নম্বর পেয়েছে। এবার সে আরেকটা পরীক্ষা দিচ্ছে, কি পরীক্ষা? বার্ষিক পরীক্ষা। তাহলে 4টে পরীক্ষার সঙ্গে আরেকটা বার্ষিক পরীক্ষা দিলে 5টা পরীক্ষা হয়ে যাবে। তাহলে ওই পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় যেন 40 থাকে। ঠিক আছে, তাহলে 5টা পরীক্ষায় 40 যদি করতে হয়, তাহলে টোটাল পেতে হবে কত থাকে? 200। আর 4টে পরীক্ষায় তো অলরেডি 140 সে পেয়েই গেছে, তাহলে বার্ষিক পরীক্ষা ধরে পেতে হবে তাকে 200, আর আগে 4টে পরীক্ষায় পেয়েছে 140। তাহলে অবশ্যই বার্ষিক পরীক্ষায় তাকে পেতে হবে কিন্তু 60 নম্বর, তাকে পেতেই হবে। অপশান ডি হবে সঠিক। একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 84 রান করায় তার রান সংখ্যার গড় কী হয়েছে? পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। এবার বলছে 12তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? দেখো, এখানে আমরা সহজেই যদি করি যে 12তম ইনিংসে 4 বৃদ্ধি পেয়েছে বলছে, 12তম ইনিংস যখন খেললো, তাহলে 12টা ইনিংসে 4 করে যদি বৃদ্ধি পায়, তাহলে 12 × 4, তাহলে 4 12 কত হচ্ছে? 48 রান বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আগে ছিল কত তার? 84 রান করেছে সে 12তম ইনিংসে। তাহলে 48 থেকে তুমি 84 থেকে 48 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? দেখো, 8 আছে, কত হলে 14 হবে? 6 হলে। আচ্ছা, 4 × 5, 5 × 3 8, মানে 36।
আর 12তম ইনিংসের পর যেহেতু জানতে চাইছে, 12তম ইনিংসের পর তার 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে এর সঙ্গে 4 বাড়িয়ে দাও, তাহলে 40 হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। আচ্ছা, যদি তুমি এটা না বোঝো এরকম শর্টকাটে, তাহলে আমি দেখো ডিটেলসটা করে দিচ্ছি, ডিটেলসটা একটু দেখে নাও ভালো করে। দেখো আমি ধরে নিচ্ছি যে 11তম ইনিংস পর্যন্ত, 11তম ইনিংস পর্যন্ত রানের গড় কত হচ্ছে, দেখো আমি ধরে নিলাম এক্স। তাহলে এই 11তম ইনিংস পর্যন্ত রানের সমষ্টি কত হচ্ছে, দেখো সমষ্টি গুণ হবে 11x। তাহলে এই যে 11তম ইনিংসে এখন খেললো, মানে কমপ্লিট করে ফেলেছে, এই পর্যন্ত তার রান কিন্তু মোট 11x হয়ে রয়েছে। এবার এখন 12তম ইনিংস খেলছে, এই 12তম ইনিংসে সে কত করেছে, 84 রান। তাহলে মোট রান কত হলো, 11x প্লাস 84। তাহলে গড়ে কত হবে, বাই 12, কারণ 12টা ইনিংস খেললো যেহেতু। এর ফলে তার রান সংখ্যার গড় আগের থেকে কত হয়েছে, 4 বৃদ্ধি পেয়েছে। আগে কত ছিল, এক্স, তাহলে এরপরে 4 বৃদ্ধি পেয়েছে, মানে +4। তাহলে এখন যদি ক্যালকুলেট করে দেখো, 11x প্লাস 84 ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, তাহলে 12 ইন্টু এক্স মানে 12x প্লাস 4 বারে কত হবে, 48। তাহলে 12x থেকে একটা 11x চলে গেলে এক্স থাকবে, 84 থেকে তুমি 48 বাদ দেওয়া কত হচ্ছে, 36। তাহলে এক্সের মান 36। এবার বলছে 12তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হবে। তাহলে এক্সের মান তো 36 পেলাম, তাহলে এটা হচ্ছে 11তম ইনিংসের পর, 12তম ইনিংসের পর আরও 4 বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে 40 হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। তুমি যেভাবে খুশি করতে পারো, এটা একদম ডিটেলসটা করে দিলাম শর্টকাটে, আর একটা শর্টকাটেও দেখালাম, দুরকমভাবে দেখালাম, ঠিক আছে। নেক্সট চলো। একটি বিভাগে 48 জন ছাত্রের গড়, আচ্ছা এটা 3 জন মনে হচ্ছে, এটা ওজন কিন্তু, ঠিক আছে, এটা ওজন। আচ্ছা, একটা বিভাগে 48 জন ছাত্রের গড় ওজন হচ্ছে তোমার 48 কিলো। তাহলে 48 জন ছাত্রের হচ্ছে গড় ওজন 48 কিলো, মানে টোটাল হচ্ছে 48 ইন্টু 48, ঠিক আছে। একজন ছাত্র চলে গেলে গড় ওজন হয় 200 গ্রাম কমে যায়। চলে যাওয়া ছাত্রের ওজন কত কেজি। দেখো একজন যদি চলে যায় তাহলে 47 জন থাকে, 47 জন। এর ফলে 200 গ্রাম যেহেতু কমে যাচ্ছে, তাহলে 200 গ্রাম মানে 0.2, 200 গ্রাম মানে কত হচ্ছে, 0.2 হচ্ছে কেজি, তাই তো। তাহলে 48 থেকে 0.2 কেজি বাদ দিলে কত হবে, 47.8, ঠিক আছে। এটা গুণ করে দাও, তাহলে 48কে 48 দিয়ে গুণ করলে কত হয়, 2304 হয়। 47 ইন্টু 47.8 করলে কত হবে, 2246.6। তাহলে দেখো এখন এই যে চলে যাওয়া ছাত্রের ওজন কত হচ্ছে, এই যে 2300, এখানে একটা 0.0 দিয়ে দাও, 2304 থেকে তুমি 2246.6 বাদ দিয়ে দাও, 2246.6, এটা বাদ দিলে হলে কত হবে, 0.4 লাস্টে একটা থাকবে, আর তার আগে দেখো 0.4 একটাই আছে, তাহলে 57, তাহলে 57.4, অপশান সি হবে সঠিক। এক ব্যক্তি ট্রেনে 55 কিমি/ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত। দেখো প্রথমের ভিডিওতেই আমরা দিয়েছি পার্ট 1-এ, থিওরি যখন বুঝিয়েছিলাম, এই সঠিক ডাইরেক্ট ফর্মুলা আমরা বলেছিলাম x2xy বাই কি, x প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো ফর্মুলা 2 আছে, এক্স মানে কোনটা, প্রথমেরটা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে দ্বিতীয়টা। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে 2 ইন্টু 55 ইন্টু 66 বাই 55 প্লাস কত, 66। আচ্ছা এখন যদি ক্যালকুলেট করি দেখো, তাহলে উপরে যা আছে লিখে রাখি, 2 ইন্টু, আচ্ছা এটাকে আমরা এখানেই করছি, দেখো 2 ইন্টু 55 ইন্টু 66, এই 55 আর 66 যোগ করলে কত হবে, 121 হবে। তুমি 11 দিয়ে কাটো, 11 11 121, 6 11 66, 5 দিয়ে কাটো, 5 11 55, তাহলে 5 ইন্টু 6 30 ইন্টু 2 করলে কত হবে, 60। তাহলে অপশান এ হবে সঠিক, 60 কিমি/ঘন্টা। আচ্ছা এইটাকে তুমি আরেকভাবেও করতে পারো, তুমি মানে ধরো এটাকে আমি যদি এভাবে না বোঝো, তাহলে তুমি আরেকভাবে করতে পারো, যে সমস্ত অঙ্ক সেভাবে হবে। কীরকম, যে যদি কখনো এভারেজ স্পিড বের করতে দেয়, এভারেজ স্পিড, ঠিক আছে, বা গড় বেগ যদি বের করতে দেয়, তাহলে তোমার হচ্ছে টোটাল ডিস্টেন্স করো, টোটাল ডিস্টেন্স বা হচ্ছে তোমার টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তোমাকে যতগুলো বলুক না কেন সব একই রকমভাবে হয়ে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে দেখো তো, ঠিক আছে। প্রথমে যদি তুমি ধরো যে 1 কিলো মানে এক করে গেছে, মানে প্রথমে যাওয়ার সময় 1 গেল, আসার সময় 1 গেল, তাহলে টোটাল 2 গেছে না। এবার বেগ কত দেখো, 55 কিমি/ঘন্টা, তার মানে 1 ঘন্টায় গেছে 55 কিমি, তাই তো। তাহলে তার তুমি টাইম পেয়ে যাবে না, 1 ঘন্টায় 55 কিমি গেছে মানে কত, 1/55 হয়ে যাবে এই জায়গাটা, এখানে কত হবে 1/66, ঠিক আছে। এটা ক্যালকুলেট করো, তাহলে এটা ক্যালকুলেট করে দেখো, এই যে এই দুটো গুণফল হবে আর এই দুটো যোগ হয়ে যাবে, এই জন্যই ফর্মুলাটা ওইভাবে আসে, যে 1 ইন্টু 55 ইন্টু 66 বাই এই দুটোর যোগফল দেখো 121, বাকিটা একই রকম আগের মতো, এরকম 60 চলে আসবে।
অপশান এ হয়ে যাবে, ঠিক আছে। বা তুমি এটা 55 আর 60-এর 66-এর লসাগু নিতে পারো, সেটা একটু জটিল হবে, জাস্ট এইভাবে তুমি করে ফেলতে পারো। নেক্সট হলো, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত? দেখো একই রকমভাবে তুমি কেবলই শিখলাম যে টোটাল মানে এভারেজ স্পিড যদি বের করতে হয়, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম, তাহলে নিচে হবে টাইম আর উপরে থাকছে ডিস্টেন্স, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তাহলে এখানে দেখো 3টে ভ্যালু দেওয়া আছে, 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি এক এক করে ধরতে পারো, যে প্রত্যেকটাই, যে মনে করলাম এটা 1 কিমি গেছে, এটা 1 কিমি গেছে, এটা 1 কিমি গেছে, কীরকম তুমি যেই ব্যাগই যাক না কেন, দেখো টোটাল ডিস্টেন্স আমি ছবি এঁকে দেখাচ্ছি, এটা যে প্রথমে এইটুকু গেছে 10 কিমি পার ঘন্টা বেগে, 10 কিমি পার ঘন্টা বেগে, পরেরটুকু গেছে 8 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে, 8 কিমি পার ঘন্টা বেগে, তারপরে গেছে 6 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে। দেখো আমি মনে করলাম প্রত্যেকটা ডিস্টেন্স এখান থেকে 3টে সমান দূরত্ব বলেছে, সমান দূরত্ব, তাহলে এইটুকু মনে করলাম 1 কিলোমিটার, এইটুকু 1 কিলোমিটার, এইটা 1 কিলোমিটার, টোটাল কত হলো? টোটাল 3 কিলোমিটার। কারণ আমরা ফর্মুলা কী শিখলাম? টোটাল ডিস্টেন্স এখানে লিখছি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টাইম কী হবে? দেখো 10 কিমি পার ঘন্টা, তাহলে এইটুকু গেছে 1 কিলোমিটার গেছে কত? 1 কিলোমিটার গেছে 10 কিমি পার ঘন্টা বেগে, তার মানে 1/10 হয়ে যাবে না টাইমটা, প্লাস এটা কত হবে? 1/8 হবে, আর এটা কত হবে? 1/6 হবে, ঠিক আছে। তাহলে লসাগু করো, 3 থাকলে উপরে, আচ্ছা 6, 8 আর 10 উপরে চলে যাবে, ঠিক আছে। 6, 8, 10 বা তুমি লসাগু নিতে পারো, তুমি এখানে লসাগু নিয়ে নেওয়া দরকার হলে। 6, 8 আর 10-এর লসাগু কত হচ্ছে দেখো, 6, 8, 10-এর তুমি ক্যালকুলেট করে নেবে, 6, 8 আর 10-এর 2তে দাও, তাহলে 5 হবে, এটা 4 হবে, এটা 3 হবে, আর হচ্ছে না, তাহলে দেখো 3, 4, 12, 5, 12, 60, 120 কিন্তু হচ্ছে, 120, তাহলে এটা হলে 12 হয়ে যাবে, 8 দিয়ে করলে কত হয়? 8, 15, 120, তাহলে এটা হবে 15, আর 6 দুগুণি 12, এটা হবে 20, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, তাহলে উপরে থাকলো 3, 120টা উপরে উঠে যাবে, নিচে কত থাকলো? 12 আর হচ্ছে 15, তার মানে 27, এটা 47 হয়ে গেল, 47, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে 360কে 47 দিয়ে ভাগ করে দাও, তাহলে 47 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো এটা যদি তোমার 8 গুণ তো হবে না, 8 গুণ হবে না, তাহলে 3 গুণ যদি করি, 3 গুণ 7 গুণ, এটা মোটামুটি তোমার 7 গুণ দেখো আসছে, ঠিক আছে, 7 গুণ, এইটা হবে, অপশান সি হবে সঠিক। তাহলে দ্বিগুণ তো হবে না, কারণ 50 হলে 100 হতো, যদি মনে করছো 50 যদি হতো, আচ্ছা যদি মনে করতাম 3 গুণ হতো, তাহলে 3 50 150, এটা তো হবে না, যদি 50 ধরি 47কে, ঠিক আছে, তাহলে মোটামুটি দেখো 7 দ্বিগুণ করলে, 50কে 7 দ্বিগুণ করলে কত হয়? 350, 350 কাছাকাছি আছে, তাহলে অপশান এই সি হবে সঠিক, ঠিক আছে, 7.66 মতো হবে। টোটাল ক্যালকুলেট করবো না, এখন অপশান থেকে আমরা নিয়ে নেবো, একভাবে করতে পারি। আচ্ছা এটাকে আরও দেখো শর্টে আমি কীভাবে করি এই অঙ্কটাকে, যে এটাকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যেহেতু আমরা পেয়ে গেছি, এটাকে ইজিলি করে ফেলতে পারি। কীরকম? দেখো যে এখানে টোটাল ডিস্টেন্সটা যেটা ছিল, টোটাল ডিস্টেন্সটাকে দেখো প্রথমে 3টে পার্টে সমান ডিস্টেন্স বলেছিল, যে 10 কিমি পার ঘন্টা বেগে গেছে প্রথমেরটুকু, 10 কিমি পার ঘন্টা বেগে, তারপরে গেছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে, তারপরে গেছে 6 কিমি পার ঘন্টা বেগে, তাই তো। আমি ধরে নিচ্ছি যে এদের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে মোট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে মোট দূরত্ব, এদের লসাগু কত? দেখো 6, 8 আর কত, 6, 8, 10-এর লসাগু কত হচ্ছে? 120, এদের লসাগু নিয়ে নেব। এইটা হচ্ছে টোটালটা, মানে টোটাল ডিস্টেন্সটা, মানে এইটুকু হচ্ছে 120, প্রত্যেকটা পার্ট 120 আর কি, এটা 120 আর এটা হচ্ছে 120, ঠিক আছে প্রত্যেকটা। তাহলে আমরা কী শিখলাম? যে এভারেজ স্পিড যদি বের করতে হয়, তাহলে টোটাল ডিস্টেন্স, উপরে থাকবে টোটাল ডিস্টেন্স, আর নিচে থাকবে হচ্ছে টোটাল কি টাইম। তাহলে দেখো টোটাল 120, 120, 120, তাহলে টোটাল কত হলো? 120 × 3 করতে পারো বা 360 করতে পারো, বাই কত হলো? দেখো এইটুকু ডিস্টেন্স ও 1 ঘন্টায় যায় হচ্ছে তোমার কত? 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে 120 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? দেখো 120/10 হবে না? তারপরটা দেখো 120 কিলোমিটার যাচ্ছে কত? 120 কিলোমিটার যাচ্ছে 8 কিমি পার ঘন্টা বেগে, পরেরটা 120 কিলোমিটার যাচ্ছে কত? 6 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে অঙ্ক শেষ এইটুকু, ঠিক আছে। তাহলে উপরে কত হলো? 360, নিচে এটা কেটে দাও, 0 0 কাটা, তাহলে মানে 12 হবে, এখানে দেখো 8 দিয়ে কাটলে 15 হবে, আর এটা করলে 20 হবে। দেখো একই রকম 360/47, বাকিটা তো একই রকম, এটা ভাগ করে দাও, ভাগ করলে কত আসছিল? 7.66, বা অপশান টেস্ট করলে হয়ে যাবে, অপশান সি হবে সঠিক। এটা করতে পারো, এটা বেটার হবে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি পার ঘন্টা বেগে
পরবর্তী 30 কিমি পথ 10 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো একই রকম প্রশ্ন, যে টোটাল যে ডিস্টেন্সটা তার মধ্যে দেখো প্রথম 40 কিলোমিটার গেছে, প্রথম 40 কিমি গেছে কতটা? 20 কিমি পার ঘন্টা বেগে, 20 কিমি পার ঘন্টা এই বেগে গেছে। পরবর্তী 30 কিলোমিটার পথ দেখো, পরবর্তী 30 কিমি পথ গেছে, 30 কিমি পথ গেছে কত? 10 কিমি পার ঘন্টা বেগে। এবং শেষ 50 কিলোমিটার গেছে, সে 50 কিমি পার ঘন্টা বেগে। ঠিক আছে, এত কিলোমিটার। তাহলে দেখো মোট যদি ডিস্টেন্স আমি ধরি, আমরা কী শিখলাম? যে এভারেজ স্পিড ইকুয়াল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম থাকবে। তাহলে মোট ডিস্টেন্স কত হচ্ছে দেখো, প্রথমে গেছে 40, তারপরে গেছে 30, তারপরে গেছে 50, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টাইম বেরোয় কী করে? তোমার ডিস্টেন্সটাকে, টাইম বেরোবে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে। ঠিক আছে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইম পেয়ে যাবো। তাহলে ডিস্টেন্স কত? 50, থাকে স্পিড কত আছে? আর ডিস্টেন্স আছে তোমার হচ্ছে 40, 40কে তুমি স্পিড দিয়ে ভাগ করো, কত? 20 আছে। তাহলে 40 বাই কত হবে? নিচে 20 প্লাস তারপরটা কত হবে? 30 বাই 10, এই যে 30 বাই 10, তারপর কত হচ্ছে? 50 বাই 50, এইটুকু হচ্ছে ক্যালকুলেশন। তাহলে উপরে কত হলো দেখো, এই দুটো যোগ করলে 70 আর 50 যোগ করলে 120 বাই, এটা কেটে দাও, এখানে 2 হলো, এটা কাটলে 3 হচ্ছে, এটা কাটলে 1। ঠিক আছে, তাহলে এখন কত হলো দেখো, উপরে হলো 120, নিচে হলো 3 আর 2 5 আর 1 6, এটা 6 দিয়ে কাটো 20, তার মানে 20 কিমি পার ঘন্টা, এটা হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি পার ঘন্টা, 2/15 অংশ 8 কিমি পার ঘন্টা এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো একই রকম, দেখো টোটাল যে অংশটা দেওয়া আছে তার মধ্যে 4/5 অংশ গেছে, প্রথমে 4/5 অংশ, এইটা গেছে 15 কিমি পার ঘন্টা বেগে, 15 কিমি পার ঘন্টা বেগে। পরেরটুকু গেছে কত? দেখো 2/15 অংশ গেছে, এইটা গেছে কতক্ষণে? 8 কিমি পার ঘন্টা বেগে, 8 কিমি পার ঘন্টা। এবার বলছে বাকি অংশ, এই বাকি কতটা দেখো, তাহলে এইটুকু কত হলো? প্রথমটুকু দেখো, প্রথমের যে এইটুকু, এই কতটা ডিস্টেন্স হলো? 4/5 গেছে প্রথমে, তারপরে গেছে 2/15, এটাকে তুমি লসাগু নিয়ে নাও। তাহলে 15 আসছে লসাগু, তাহলে 3 5 15 মানে 3 4 12 হবে, আর এটা হলো 2, তার মানে 14/15 ও সে চলে গেছে। তাহলে বাকি অংশ থাকলো কত? বাকি অংশ মোট তো 1, তাহলে 1-এর মধ্যে থেকে 14/15 চলে গেছে, তাহলে লসাগু নিয়ে নাও 15, তাহলে লসাগু 15 নিলে 15 মাইনাস 14, তাহলে কত হয়? 1/15 কিন্তু এখনও বাকি আছে। তাহলে এই যে বাকি অংশ বলতে 1/15, ঠিক আছে, এইটুকু। আচ্ছা, তাহলে বাকি অংশ অতিক্রম করতে তার 5 কিমি পার ঘন্টা তার টাইম লেগেছে। ঠিক আছে, 5 কিমি পার ঘন্টা। তাহলে সেমভাবে আগের মতোই, যে এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই কী হবে? টোটাল টাইম হবে। তাহলে টোটাল ডিস্টেন্স তো সবটুকু যদি ধরি তাহলে টোটাল ডিস্টেন্স 1 হয়, সবগুলো যোগ করলে একই পাবো, আর মোট ডিস্টেন্সকে আমরা একই ধরি। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বেরোবে কী করে দেখো, স্পিডকে মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4/5 এটাকে ভাগ করো কত? 15 দিয়ে। তারপরে দেখো 2/15 এটাকে ভাগ করতে হবে কত? 8 দিয়ে। আর 1/15 এটাকে ভাগ করতে হবে কত? 5 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে 5 দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কী করছি, এই পাশে নিয়ে নিলাম। দেখো আমরা এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি। দেখো কীরকম, টোটাল উপরে 1 আছে, এই 5টা এর সঙ্গে গুণ করে দাও, এই 15টা এর সাথে গুণ করে দাও, ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। তাহলে উপরে থাকলো 4, 5কে 15 দিয়ে গুণ করলে 5×15 75 হয়ে গেল। ঠিক আছে, বা তুমি গুণ না করে তুমি রেখেও দিতে পারো, তাহলে ক্যালকুলেশন আরও ইজি হবে। দেখো যেটাকে মনে করলাম 5 × 15 থাক, প্লাস উপরে থাকলো 2, নিচে থাকলো 15 ইন্টু কত? 8, 15 × 8 শুধু 8 হবে, সিঙ্গেল 8, প্লাস উপরে রয়েছে কত? 1/15 × 5। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই 15 কমন আছে, 15। দেখো এই 15টা আমি কমন নিতে পারি, ঠিক আছে, 1/15 করে নিতে পারি, এবং সেই 15টাকে তুমি উপরেও তুলে দিতে পারো। তাহলে উপরে থাকলো 15, বাই নিচে কত থাকলো দেখো, এখানে শুধু 4/5 পড়ে থাকলো, এখানে 2/8 পড়ে থাকলো, আর এখানে 1/5 পড়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা এখন আমি কী করতে পারি দেখো, এই যে 5, 8 আর 5-এর লসাগু নিয়ে নিই, 5 আর 5-এর, তাহলে উপরে থাকলো 15 আর নিচে থাকলো কত দেখো, 5 8 5-এর লসাগু কত? 40। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে, 8-এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে 4 32, প্লাস 40কে
8 ভাগ করলে 5 হবে, 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10 হবে, প্লাস 8 হবে, তাহলে এটা 8, ঠিক আছে। তাহলে 40টা উপরে উঠে যাবে, তাহলে 15 × 40 বাই দেখো, আচ্ছা 32 আর 8 40 আর একে কত হলো 50, তাহলে 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 3 হবে, তার মানে 12 কিমি পার ঘন্টা, অপশান বি হবে সঠিক। তুমি এটা পার্সেন্টেজ দিয়েও করতে পারো, আমরা ডাইরেক্ট ভগ্নাংশ ধরেই করলাম, ঠিক আছে, অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি 40% পথ 10 কিমি পার ঘন্টা বেগে এবং 15% পথ 20 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত? দেখো আমি ধরে নিচ্ছি সমগ্র পথটাই হচ্ছে তোমার 100%, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দিয়ে ভাগ করতে বলেছি, টোটাল ডিস্টেন্স এটা, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা করলে আমরা কী পাই? স্পিড পাই, ঠিক আছে, এভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 100% ডিস্টেন্সটা, এর মধ্যে 40% ডিস্টেন্সটা 40% ডিস্টেন্স গেছে কত? 10 কিমি পার ঘন্টা বেগে, তারপরে গেছে 15% ডিস্টেন্সটা, এটা গেছে 20 কিমি পার ঘন্টা বেগে। তাহলে দেখো প্রথমে গেছে 40 কিমি, তারপরে গেল হচ্ছে 15 কিমি, তাহলে কত হলো 55, তাহলে 100 থেকে 55 বাদ দিলে থাকে 45, এই 45 কিমি ডিস্টেন্স গেছে কত? 30 কিমি পার ঘন্টা বেগে। এখন যদি এটাকে কেটে নাও, দেখো কত হচ্ছে, দেখো এটা কাটলে তোমার 4 চলে আসছে, তুমি 5 দিয়ে কাটো, 3 5 15, 4 5 20, 15 দিয়ে কাটো, 3 15 45 আর 15 দুগুণে 30, এটা থাকছে। তাহলে এখন উপরে থাকলো তাহলে 100, এখানে থাকছে কত? তাহলে নিচে এখানে থাকলো 4, এখানে থাকলো 3-এর 4, এখানে থাকলো 3/2, তাহলে আমি লসাগু নিয়ে নিচ্ছি, তোমার উপরে তো 100 থাকলোই, আচ্ছা নিচে লসাগু নিচ্ছি কত? 4 লসাগু নিচ্ছি, তাহলে এখানে 16 হয়ে যাবে, এই যেখানে 16 হয়ে যাবে, 4 যেহেতু আছে তাহলে এখানে 3 হলো, আর 2 আছে তাহলে এখানে ভাগ করলে 2 হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে এখানে, তাহলে উপরে হলো 100, 4 উপরে উঠে যাবে, বাই কত হলো? 16 আর 3 19, 19 আর হচ্ছে তোমার 6, তাহলে 25 হলো, 25 দিয়ে কাটো, তাহলে 4 25 100, 4 × 4 মানে 16 কিমি পার ঘন্টা, অপশান ডি হবে সঠিক। 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাটির গড় কত? দেখো প্রতিটির সঙ্গে যদি 4 যোগ করা হয়, আলটিমেটলি কিন্তু গড়ের সঙ্গেই 4 যোগ করা হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা যদি 4 যোগ করছি তাহলে কিন্তু গড়ের সঙ্গেই গড়টাই কিন্তু 4 বেড়ে যাবে ওভারঅল, ঠিক আছে। তাহলে যেটা গড় ছিল কত? 15, তাহলে প্রত্যেকটা সঙ্গে যদি 4 যোগ করা হয়েছে, তুমি গড়ের সঙ্গেই তুমি 4 যোগ করে দাও, তাহলে ওভারঅল তোমার কিন্তু অ্যাকচুয়াল গড়টা পেয়ে যাবো। তাহলে 15 আর 4 কত হবে? 19, তাহলে বলছে সংখ্যাগুলোর গড় এখন কত হবে? 19 হবে সঠিক, অপশান ডি। 7টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রতিটি থেকে 5 বিয়োগ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত? দেখো প্রত্যেকটা থেকে যেহেতু বিয়োগ করা হবে, তাহলে গড় ছিল 12, তুমি গড়ের থেকেই 5 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? গড়টাই কমে যাবে আলটিমেটলি, তাহলে গড়ের থেকে 5 বাদ দিলে হবে 7, তাহলে এখন গড় কিন্তু 7 হবে, অপশান সি হবে সঠিক। 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? দেখো গড় আগে ছিল কত? 5টা সংখ্যার 50, এর প্রত্যেকটাকে যদি 2 গুণ করি, ওভারঅল গড়টাই 2 গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে গড় ছিল কত? 50 × 2 মানে 100 হবে এখন নতুন গড়, অপশান বি হবে সঠিক। 12টি সংখ্যার গড় 50, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? দেখো গড় ছিল 15, প্রত্যেকটাকে যেহেতু ভাগ করছি আলটিমেটলি গড়কে ভাগ করে দিতে হবে, তাহলে 15/3 করলে কত হবে? 15/3 করলে 5, তাহলে নতুন গড় হবে কত? 5, অপশান এ হবে সঠিক। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? দেখো প্রথম 6টি বলেছে 5-এর গুণিতকের গড়, এমনি 6-এর মানে 6টা প্রথম 6টা বলেছে, প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার গড় কত হতো? দেখো আমরা কি জানি 6 + 1 বাই কত? 2, মানে ফর্মুলা হয় n + 1/2, এটা হতো। এবার যে সংখ্যাটা বলবে তাকে দিয়ে গুণ করে দাও তাহলেই হবে। 5-এর যেহেতু গুণিতক তাহলে × 5 করো, তাহলে দেখো উত্তর হবে সবসময়। তাহলে কত হলো? এটা 7 হলো, 7/2 × 5, তাহলে 5 7 35 হয়ে গেল, 35/2 মানে কত? 17.5, অপশান বি হবে সঠিক। জাস্ট আমরা 6টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় বের করলাম, ফর্মুলা হচ্ছে n + 1/2 এটা, আর যে সংখ্যার বলবে তাকে পাশে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 17.5, অপশান বি হবে সঠিক। একটা কারখানার সকল কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা, 100 জন প্রযুক্তিবিদদের গড় ওজন মানে গড় বেতন দেওয়া আছে, আচ্ছা 12,000 টাকা, এবং বাকিদের গড় বেতন আছে 4,000 টাকা, মোট কর্মীদের সংখ্যা কত? দেখো যে এখানে 100 জন যে প্রযুক্তিবিদ আছে, 100 জন যে কর্মী আছে, সেই 100 জন কর্মীর তাদের বেতন দেওয়া আছে কিন্তু 12,000 টাকা, প্রযুক্তিবিদ দ্বারা, এত প্রযুক্তিবিদ, 100 জন প্রযুক্তিবিদ, ঠিক আছে, প্রযুক্তিবিদ,
আর বাকি যারা আছে বাকি কতজন আছে, বাকি কতজন, বাকিটা বলেনি, ঠিক আছে, বাকি কর্মী আর কি, বাকি কর্মী লিখে রাখলাম, তাদের বেতন কত, 4,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওভারঅল সকল কর্মীর বেতনটা দেওয়া আছে কত, 6,000 টাকা। আমরা কী করছি, এটাকে অ্যালিগেশন করার চেষ্টা করছি, ঠিক আছে, অ্যালিগেশন। আচ্ছা, এখানে অ্যালিগেশনটা খেয়াল রাখবে অবশ্যই যে এই যে মিডিলের যে সংখ্যাটা সেটা কিন্তু একটা থেকে কম এবং একটা থেকে বেশি হতে হবে, অর্থাৎ এই 4,000 এবং 12,000 এর মধ্যে যেন এই মিড ভ্যালুটা থাকে। আমরা জানি অ্যালিগেশন কোনাকুনি বিয়োগ করে দিতে হয়, তাহলে বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলে 12,000 থেকে 6,000 বাদ দিলে কত হবে, 6,000 হবে। আর 6,000 থেকে 4,000 বাদ দিলে 2,000 হবে। তাহলে 1:1 কত হচ্ছে 3, কারণ 0 কেটে দাও, তাহলে 1:3। তাহলে এখন দেখো এই যে 1:3 পেলাম, এখানে মোট কতজন কর্মী ছিল, এই যে এই এক মানে কিন্তু 100 জন, তাহলে 3 মানে কত হবে, 300 জন। তাহলে মোট কর্মী সংখ্যা কত, 300 আর 100, তাহলে মোট 300 আর 100 হচ্ছে মোট কর্মী, তাহলে মোট কিন্তু 400 জন কর্মী আছে, অপশান বি হবে সঠিক। এক বিক্রেতার 40টি বই এবং খাতার গড় মূল্য 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত। দেখো একই রকমভাবে আমরা অ্যালিগেশন করতে পারি যে বই ব্যবসায়ী আছে আর কি খাতা বেচছে, ঠিক আছে। তাহলে বইয়ের গড় মূল্য কত দেওয়া আছে, 60 টাকা, তাহলে বইয়ের গড় মূল্য 60 টাকা আর হচ্ছে খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকা, ঠিক আছে। কিন্তু যে ওভারঅল বই এবং খাতার গড় মূল্য দেওয়া আছে 31.25, তাহলে কোনাকুনি বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ করো, ঠিক আছে। তাহলে 60-এর থেকে যদি 31.25 বাদ দিই, দেখো 60-এর থেকে যদি 31 বাদ দিতাম তাহলে হচ্ছে 29 হতো, তার থেকে আরও 0.25 বাদ, তাহলে 28.75, ঠিক আছে। আচ্ছা, 31.25 থেকে তুমি 14 বাদ দিয়ে দাও, যদি 30-এর থেকে 14 বাদ দিতাম তাহলে হয়তো আমার 16 থেকে, তাহলে এর সঙ্গে আরও তুমি 1.25 অ্যাড করে দাও, 17 পয়েন্ট কত হবে, 17.25, ঠিক আছে। দুটোতেই দেখো যেহেতু পয়েন্ট আছে, আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট তুলে দিতে পারি, তাহলে 17.25 হলো ইস্টু কত, 28.75। এটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ওপরে তুলে নিচ্ছি, দেখো 17.25 ইস্টু কত, 28.75। দুটোকে আমরা 5 দিয়ে কাটার চেষ্টা করছি, দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3×5 = 15, থাকলো 22, তাহলে 4×5 = 20, 5×5 = 25। 5 দিয়ে কাটো, এটা 5×5 = 25, 5×5 = 25 মানে 37 হলো, 5×7 = 35, 25 হলো, 5×5 = 25, তাহলে 345 আর 575। আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে দেখো এটা কত হচ্ছে, 5 দিয়ে কাটলে তোমার 5×6 = 30, 45 হলো, 5×9 = 45, এটা 5 দিয়ে কাটো, 5×11 = 55, আচ্ছা 55 হলে তোমার এখানে দেখছো 25, 5×5 = 25 মানে 115। আচ্ছা, এটাকে আমরা লিখে নিই, দেখো 69 আর হচ্ছে 115। এটাকে যদি 23 দিয়ে কাটি, 3×23 হচ্ছে তোমার 69 আর এটা 5×23, তার মানে 3:5, ঠিক আছে, 3:5 এটা। এখন দেখো এখানে যেটা বলেছিল যে 40টি বই মোট আছে, ঠিক আছে, 40টি বই, তো প্রথম লাইনে বলেছে 40টি বই, তাহলে এখানে 5টা ছিল বই, বইয়ের নিচে এটা হচ্ছে বই আর এটা হচ্ছে খাতা, তাহলে বই আর খাতা মিলে মোট কতগুলো হলো, বই আর খাতা মিলে টোটাল হলো 8টা। তাহলে এই যে 8 মানেই তোমার 40টা বলেছে, 40টি বই এবং খাতা, তাহলে এই 8-এর কত গুণ, তাহলে একটা মানে কত হবে, 40/8, তাহলে এটা কাটলে কত হচ্ছে, 5 হচ্ছে। আমাকে বলছে বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত, বই কোনটা ছিল প্রথমেরটা মানে 3-এর মান কত, তাহলে 1 যদি 5 হয় তাহলে 3 কত হবে, 3 × 5, তাহলে 15টা হবে, অপশান সি হবে সঠিক। অ্যালিগেশন পদ্ধতিতে করলাম, ঠিক আছে। নেক্সট হলো, কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর, 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড় কত বছর। দেখো 35 জন ছাত্র আছে, এই 35 জন ছাত্রের গড় আছে কত, গড় বয়স হচ্ছে 15.5, তাহলে মোট বয়স কত, 15.5 × 35, ঠিক আছে, মোট এটা। তাহলে 35কে 15.2 দিয়ে গুণ করো, দেখো কত হয়, তাহলে 5 দিয়ে গুণ করলে 5×2 = 10, 0 হাতে আমার 1, 5×5 = 25, আর 1 26, 6 হাতে আমার 2, 5 × 5 আর 2 7, এটা হবে। আচ্ছা 3 দিয়ে গুণ করো, 3×2 = 6 হলো, 3×5 = 15, 5 হাতে আমার 1, আচ্ছা 3 × 3 আর 1 4, 456, তাহলে 0, 6 × 12 2 হাতে আমার 1, 7 আর 5 12 আর 1 13, 3 হাতে আমার 1, আচ্ছা তাহলে 532, 1 ঘর আগে দশমিক, তাহলে 532 হবে, 532, ঠিক আছে। আচ্ছা এখন বলছে এক ছাত্র 14 বছর বয়সী এক ছাত্র চলে গেছে, তাহলে এখন এই 35 জন ছাত্র আছে, তার মধ্যে থেকে 14 বছর বয়সী যদি একজন চলে যায় তাহলে এখন 34 জন থাকবে,
তাহলে এই 34 জনের বয়স কত হচ্ছে? এই 532 থেকে 14 বাদ দাও, তাহলে 4 আছে কত হলো? 12 হবে। 8 হলে 1 আর 1 2 হলো, তাহলে 2 আছে কত হলো? 3 হবে। 518, ঠিক আছে, 518। আচ্ছা, এখন বলছে যে এক ছাত্র চলে যাওয়ায় অপর 3 জন ছাত্র ভর্তি হয়েছে। তাহলে এখন আগে ছিল 34 জন, এখন যদি আরও 3 জন যদি অ্যাডমিশন নেয় তাহলে এখন হবে 37 জন। এই 37 জনের গড় বয়স এখন কত হয়েছে? 15.5। তাহলে মোট বয়স কত হবে? 15.5 ইন্টু 37, তাই তো? তাহলে এটা গুণ করো, দেখো কত হয়। তাহলে 15.5কে তুমি 37 দিয়ে গুণ করে দাও, 37 দিয়ে গুণ করো, দেখো 5 ইন্টু 7 করলে 5 7 35 5 হবে, আপনার 3 হবে। 5 7 35 3 38 8 হাতে আমার 3, 7 7 7 3 10, 3 দিয়ে গুণ করো, 3 5 15 5 হাতে আমার 1, 3 5 15 আর 1 16 6 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, 465। তাহলে এটা হলো 5, 7 আর 5 8 আর 5 13, 13 3 হাতে আমার 1, আচ্ছা 6 আর 1 7, 4 আর 1 5, 573। 1 ঘর আগে দশমিক আছে যেহেতু, তাহলে 573.5, ঠিক আছে। তাহলে 573.5 থেকে দেখো 37 জনের বয়স হচ্ছে 573.5 আর 34 জনের কত? 518। তাহলে এই 37 জনের থেকে 34 জন যদি বাদ দাও তাহলে তুমি 3 জনের বয়স পেয়ে যাবে। 3 জনের বয়সের গড় জানতে চাইছে, তাহলে এখান থেকে 518.0 দিয়ে দাও এটাকে, তাহলে এটা 0.5, এটা 5.5, ঠিক আছে, মানে 55.5 হলো। তাহলে এই দেখো 3 জনের বয়স কত হলো? বয়স এটা কিন্তু সমষ্টি আর কি, ঠিক আছে, 55.5 হচ্ছে 3 জনের বয়স। তাহলে গড়ে কত হবে? তাহলে গড়ে যদি 3 জনের বয়স করতে হয় তাহলে 55.5কে তুমি 3 দিয়ে ভাগ করাও, তাহলে 3 18 54, মানে 18.5 হবে, ঠিক আছে। 3 5 15 আর 54, তার মানে 55.5, তাহলে 18.5, অপশান বি হবে সঠিক। 6 জন মহিলার একটা দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের বয়সের গড় কত হয়? 2 বছর বৃদ্ধি পায়। এই 2 জন মহিলার গড় বয়স কত? দেখো এই যে 2 জন মহিলা 55 আর 60, 55 বছর একজনা আর একজনা কত? 60, 115 বছর, তাই তো, 115 বছর। আচ্ছা, তাহলে দেখো 6 জন যে মহিলা ছিল তার মধ্যে 2 জন যে চলে গেল, যে 55 60 বছরে, আবার কিন্তু 2 জনই ভর্তি হয়েছে, তাহলে লোক সংখ্যা কমেওনি বাড়েওনি। কিন্তু এই 2 জন নতুন 2 জন যারা আসলো তাদের ফলে প্রত্যেকের ওজন 2 কিলো করে বেড়ে গেছে। তাহলে 2 কিলো করে যদি প্রত্যেকের বাড়ে, এই 6 জনের কত বাড়বে? 6 ইন্টু 2, মানে আরও 12 কিলো বেড়ে যাবে। তাহলে তো 115 ছিলই, তার সঙ্গে আরও 12 কিলো বেড়ে গেল, ঠিক আছে। তাহলে কত হলো এখন তোমার? 127 কিলো 2 জনের জন্য। তাহলে 2 জনের মোট বয়স হচ্ছে 2 জনের মোট বয়স কত? মোট বয়স 127। তাহলে গড় করতে গেলে কী করতে হবে? 127কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 63.5 হবে তোমার 2 জনের গড় বয়স। তাহলে অপশান সি হবে সঠিক। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71। 14 জনের গড় আছে কত? 71। কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 আর 32-এর পরিবর্তে 56 আর 32 লেখার কথা ছিল, সেটা না লিখে 42 আর 74 লিখে ফেলেছে। 42 আর কত? 74, এটা। তাহলে দেখো ওভারঅল লেখার কথা কত ছিল? এই দুটো যোগ করো, 6 আর 2 8, মানে 88 লেখার কথা ছিল মোট, কিন্তু লিখেছে কত? 8, 4 আর 2 6, 7 4 11, 116 লিখেছে। তাহলে কত বেশি লিখলো? দেখো এখান থেকে কিন্তু বেশি লিখেছে। কত বেশি লিখেছে? তাহলে 116 থেকে তুমি 88 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 8 আছে কত হলে 16 হবে? 8 হলে, আচ্ছা 8 আর 9, তার মানে 28 বেশি লিখেছে, 28, ঠিক আছে। অলরেডি সে 28 কিন্তু বেশি লিখে দিয়েছে। তাহলে বলছে যে প্রকৃত গড় নম্বর কত? দেখো এই যে 14 জন যে গড় বের করতে গেছিলো তাদের 28 বেশি লিখেছে। 14 জনের বেশি লিখেছে কত? 28। তাহলে গড়ে কত বেশি লিখেছে? তাহলে 14 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 কিন্তু বেশি লিখেছে। ওভারঅল 2 কিন্তু বেশি লিখে ফেলেছে গড়, ঠিক আছে। এই যে 71টা যেটা হয়েছে সেটা কিন্তু ভুল গড় আছে, তাহলে তার থেকে তুমি 2 বেশি লিখেছে বলে 2 কমিয়ে দাও, তাহলে 71 - 2 মানে কত হবে? 69 হবে কিন্তু সঠিক গড়। অপশান সি হবে সঠিক। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তাহলে 30 জনের মোট বয়স কত হবে? 30 × 15, 3 15 45, 450 হচ্ছে মোট বয়স, ঠিক আছে, মোট হলো। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে
দুজন ছাত্র ভর্তি হলো, তাহলে 20 বছর বয়সী একজন ছাত্র চলে গেছে, তাহলে এখন আছে কিন্তু 29 জন। এই 29 জনের কত হলো? 430 বাদ দিয়ে দিলাম। কিন্তু এর পরিবর্তে দুজন আরও ভর্তি হয়েছে, তাহলে দুজন যদি ভর্তি হয় তাহলে এখন কত হলো? 31 জন হয়ে গেছে। এই দুজন ভর্তি হওয়ার ফলে কী হলো? দুজন ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর, তাহলে যারা ভর্তি হলো তার বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর, এবং বর্তমানেও সমস্ত ছাত্রের গড় বয়স কত? 15। তাহলে এখন বর্তমানে কতজন আছে? 31 জন আছে, 31 জন ছাত্র আছে। তাহলে 31 জন ছাত্রের মোট বয়স কত? 31 × 15। তাহলে 31কে 15 দিয়ে গুণ করো, কত হয় দেখো? তাহলে 5 অক্ষে 5 আর 3 5 15, 155। আর এটাকে 1 দিয়ে গুণ করলে তো 31ই আছে, তাহলে 5 5 আর 1 6, 465। তাহলে 465, ঠিক আছে, 465 হচ্ছে মোট। তাহলে দেখো এই যে 29 জনের মোট বয়স হচ্ছে 430, আর 31 জনের মোট হচ্ছে 465। তাহলে এই যে দুজন অ্যাডমিট করলো, তাহলে এর থেকে তুমি 29 জন বাদ দিয়ে দাও। 29 জনের কত ছিল? 430, এখানে 430 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে কত? 35 জন। তাহলে দুজনের মোট বয়সের পার্থক্য কিন্তু আবার বলে দিয়েছে 5, ঠিক আছে। এখানে ভালো করে লক্ষ্য করো যে দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 5 যারা ভর্তি হলো। তাহলে এই যে 35 যেটা আছে, তাহলে নিশ্চয়ই একজনের বয়স এই 35-এর মধ্যে একজনের হচ্ছে 15 আর একজনের 20। তাহলে দেখো দুজনের বয়সের গ্যাপের পার্থক্য হচ্ছে 5 এবং দুজনের সমষ্টি হচ্ছে 35, কারণ 35 হতে হবে দুজনের মোট বয়স, ঠিক আছে। তাহলে হচ্ছে কম বয়সী ছাত্রের বয়স কত? দেখো একজন তো 20 আর একজন 15 পেলাম, তাহলে কম বয়সী কে? কম বয়সী 15, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি/ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিমি/ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো টোটাল যে তার ডিস্টেন্স, সেই পথের অর্ধেক গেছে কত? 60 কিমি/ঘন্টা বেগে, ঠিক আছে, 60 কিমি/ঘন্টা বেগে গেছে। এবার এই যে বাকি পথটুকু যেটা রয়েছে তার আবার অর্ধেক কত হলো? মনে করলাম এইটুকু গেছে 30 কিমি/ঘন্টা বেগে, 30 কিমি/ঘন্টা বেগে। আর বাকি যেটুকু থাকলো এইটুকু গেছে কত? 10 কিমি/ঘন্টা বেগে। টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরছি, এদের লসগু নিয়ে নাও, 30, 60 আর 10-এর লসগু নাও, কত হচ্ছে? 60। আমি ইচ্ছা করে 6 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 6 × 36, 360 আমি টোটাল ডিস্টেন্স ধরছি। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 360 কিলোমিটার আমি ধরলাম। তাহলে তাদের অর্ধেক মানে এইটুকু হচ্ছে 180, তাহলে এইটুকু পড়ে থাকলো 180, তাহলে 180-র অর্ধেক মানে এইটুকু হবে 90, এইটুকু হলো 90, ঠিক আছে। ক্যালকুলেশনের জন্য দশমিক না আসে, এর জন্য আমি টোটাল ডিস্টেন্সটাকে 360 ধরলাম। আমরা আজকেই শিখিয়েছি যে স্পিড যদি বের করতে হয়, এভারেজ স্পিড, গড় বেগ যদি বের করতে হয়, সেটা মানে টোটাল ডিস্টেন্স হয় বাই কি টোটাল টাইম হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বারবারই বলেছি। তাহলে মোট ডিস্টেন্স আমি কত ধরেছি দেখো? 360, টোটাল পথটা হচ্ছে 360 কিলোমিটার, ঠিক আছে। তার মধ্যে দেখো 60 কিলোমিটার গেছিলো, 180 কিলোমিটার গেছে 60 কিমি/ঘন্টা বেগে, তাহলে 180/60। পরে অংশটুকু 90 কিলোমিটার গেছে কত? 30 কিমি/ঘন্টা বেগে, তাহলে 90/30। পরে যে 90 কিলোমিটার সেটা গেছে 90/10 কিলোমিটার বেগে, তাহলে শুধু তুমি কেটে দাও, 0 0 কাটা, এটা কাটলে 3 হবে, এটা কাটলেও 3, আর এটা কাটলে 9 হবে। তাহলে উপর হলো 360, নিচে হলো কত? 9 আর 3 12 আর 3 15, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 12 60, তাহলে এত 3 দিয়ে কাটলে 5, তাহলে 120/5 দিয়ে কাটলে 24 হবে, ঠিক আছে। তাহলে একবার 24 করে দাও, তাহলে 24 কিমি/আওয়ার, অপশান বি হবে সঠিক। 3টি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটি হলো। দেখো এইখানটায় অনেকে করতে পারে না যে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। যদি না বোঝো, তুমি সেই অনুপাত সমানুপাত যেভাবে করেছিলে সেভাবে করো। দেখো কি হচ্ছে, মনে করলাম এ বি সি 3টে সংখ্যা, যার মধ্যে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার অর্ধেক, তাহলে দ্বিতীয়টার অর্ধেক যেহেতু, তাহলে দ্বিতীয়টা আমি 2 ধরলাম, তাহলে প্রথম সংখ্যাটা অর্ধেক মানে 1 হবে। আবার বলছে দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টি 2 ধরেছিলাম, তার দ্বিগুণ মানে এটা 4 হয়ে যাবে। তাহলে সংখ্যাগুলো যদি ধরো, তাহলে একটা 1, একটা 2, একটা 4, এরকম হচ্ছে। তাহলে 3টে সংখ্যার গড় যদি ধরে, তাহলে আমি একটা সংখ্যা ধরলাম x মনে করলাম, আর একটা সংখ্যা 2x, আর একটা কত 4x। তাহলে এই 3টে সংখ্যার গড় যদি হয়, তাহলে সবগুলো সমষ্টি করো, তাহলে 3টে সংখ্যার গড় মানে 3 দিয়ে ভাগ, 3টে সংখ্যার গড়ই তো দেওয়া ছিল 28, তাই না। তাহলে 3টে সংখ্যার গড় 28, এইটা। তাহলে এবার ক্যালকুলেট করো, 4 আর 2 6 আর 1 7, তাহলে 7x/3 = 28, 3 দিয়ে 7 দিয়ে কাটো, 4 7 28,
তাহলে এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 3 4 12, তাহলে এক্সের মান বেরোলো 12। আমাকে বলছে তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটিকে আমি 4x ধরেছিলাম, 4x, তাহলে 4 ইন্টু 12, তাহলে কত হচ্ছে 4 12 48, তাহলে অপশান এ হবে সঠিক। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। এখানে খুব ভালো করে লক্ষ্য করে, এখানে কিন্তু একটা কমা আছে, তার মানে দ্বিতীয়টি সম্পর্কেই বলছে, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, ঠিক আছে। তাহলে সেমভাবে ভাবো যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, সেটা বলছে প্রথমটার দ্বিগুণ। প্রথমটার দ্বিগুণ মানে কি হচ্ছে, প্রথমটা যদি 1 হয় তাহলে দ্বিতীয়টাই হচ্ছে তার দ্বিগুণ, তাহলে এটা 2 হলো। আবার বলছে তৃতীয়টির 3 গুণ, তার মানে প্রথমটা যদি, তৃতীয়টা যদি 1 হয় তাহলে এটা 3 গুণ, মানে এটা 3, ঠিক আছে। তাহলে এখানে 2 ভরে দাও আর এখানে 3 ভরে দাও, তাহলে এটা হচ্ছে 3, এটা 6, এটা হচ্ছে 2। তার মানে অনেকেই দেখবে তুমি ডাইরেক্ট এটা করতে পারো, কোনো সমস্যা নেই, যে 3 ধরলে 3 এর দ্বিগুণ, দেখো 6, আর 2 ধরলে তার 3 গুণ, তাহলে কন্ডিশন মিলে যাচ্ছে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা 3x, পরেরটা হচ্ছে 6x, আর পরেরটা 2x, ঠিক আছে। তিনটে সংখ্যার গড় মানে 3 দিয়ে ভাগ, কত দেওয়া আছে 44, তিনটে সংখ্যার গড় দেওয়া আছে 44, বড় সংখ্যাটা জানতে চাইছে। তাহলে দেখো 6 আর 3 9 আর 2 11, তাহলে 11x/3 এটি ইকুয়াল টু 44, 11তে কাটো, 4 11 44, তাহলে x ইকুয়াল টু কত 3 4 12, তাহলে x এর মান 12। বড় সংখ্যাটি কত, সব থেকে বড় সংখ্যাটা কত 6x, তাহলে 6x, তাহলে 6 ইন্টু 12, 6 12 কত 72, অপশান বি হবে সঠিক। 160 কিমি পথের 100 কিমি পথ একটি ট্রেন 80 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখো টোটাল 160 কিমি পথ, এই 160 কিমি পথের মধ্যে সে 120 কিমি পথ গেছে, 120 কিলোমিটার, টোটাল 160 কিলোমিটার। এই 120 কিমি পথে তার স্পিড কত আছে, সে ট্রেনে করে গেছে 80 কিমি পার ঘন্টা, 80 কিমি পার ঘন্টা বেগে গেছে, এইটুকু। আর বাকি যেটা আছে, বাকি পথ হচ্ছে 40 কিলোমিটার আছে, বাকি 40 কিলোমিটার, এই 40 কিমি পথ সে কী করেছে, বাকি পথ 40 আছে, কারণ 160 থেকে 120 বাদ দাও, তাহলে 40 থাকলো, সে 40 কিমি পার ঘন্টা বেগেই গেছে, 40 কিমি পার ঘন্টা বেগেই সে গেছে। তার বলছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখো আমরা জানি কি, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স 160, আর টোটাল টাইম কত, দেখো 120 কিমি পথ সে গেছে কোন স্পিডে, 80 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরে 40 কিমি পথ সে গেছে 40 কিমি পার ঘন্টা বেগে, এটা। তাহলে এখানে 0 0 কাটলে তোমার 1 হচ্ছে, 0 0 কাটো, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 2 8, মানে 1.5 আর এই 1 মানে 2.5 হলো, ঠিক আছে। এখানে দেখো 3/2 মানে কত, 1.5 হচ্ছে না, 1.5 আর এখানে 1 মানে 2.5 হলো, তাহলে 160/2.5 মানে কত 5/2, তাহলে 2টা আমি উপরে নিয়ে এলাম। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 2 10, মানে 32 ইন্টু 2 মানে 64, তাহলে অপশান বি হবে সঠিক, 64 কিমি পার ঘন্টা। তুমি এটা লসাগু করেও করতে পারো, আমরা ডাইরেক্ট পয়েন্টের থেকে ভগ্নাংশে চলে আসলাম, ঠিক আছে। নেক্সট হলো, বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। তাহলে পিতা এবং তার 2 পুত্র মানে 3 জন হলো, তাহলে 3 জনের মোট বয়স কত, 3 ইন্টু 27 মানে 81 বছর টোটাল। বলছে 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, তাহলে 5 বছর আগে তাদের 5 বছর আগে, এটা লিখে দিচ্ছি, 5 বছর আগে পুত্রদের কত বয়স ছিল, বলছে 2 পুত্রের বয়স ছিল কত, তাহলে 5 বছর আগে যেহেতু 12 বছর ছিল বলেছে, তাহলে 12, 2 পুত্র, তাহলে 12 ইন্টু 2 মানে 24 বছর ছিল। এবার 5 বছর আগে, তাহলে বর্তমানে যদি আসতে হয়, তাহলে এখন বর্তমানে তাহলে কী হবে, বর্তমানে সে পুত্রদের তাহলে দুজনের 5 5 করে বাড়বে, তার মানে 10 বছর আরও যোগ হবে, তাহলে বর্তমানে কিন্তু তাদের দুজনের মোট বয়স 34, আর 3 জনের মোট বয়স কত 81। বলছে যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, আচ্ছা তাহলে দেখো এখানে 2 পুত্রের বয়স কিন্তু আমরা পেলাম কত 34, বলছে পিতার বয়স কত। আচ্ছা বয়সের পার্থক্য থাক আর কত না থাক আমাদের না জানলেও চলবে, ডাইরেক্ট তুমি 3 জনের বয়স যেহেতু দেওয়া আছে, 3 জনের বয়স কত 81, আর 2 জনের পুত্রের বয়স হচ্ছে 34, তাহলে 81 থেকে তুমি 34 বাদ দাও, এর বয়স পার্থক্য কত আমার এটা না জানলেও চলবে। তাহলে 4 আছে কত হলে 11 হবে, 7 হলে, আচ্ছা 3 এর আগে 4 হলো, তার মানে 47, পিতার বয়স 47 হবে, অপশান বি হবে সঠিক। এবার এখানে বলেছে যে 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর, এটা তোমার জানার দরকারই নেই, ঠিক আছে, অপশান বি হবে সঠিক। 20 জন ব্যক্তির গড় বয়স 59.8 কেজি, পরে দেখা গেল একজনের ওজন 77 কেজির স্থানে ভুল করে 68 কেজি লেখা হয়েছে। আচ্ছা সঠিক গড় ওজন কত কেজি, দেখো টোটাল 20 জনের গড় বয়স দেওয়া আছে, 20 জনের
গড় দেওয়া আছে কত 59.8, এটা হচ্ছে গড়ে। কিন্তু এটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? যে একজনের 77 কেজি লিখতে গিয়ে ভুল করে লিখে বলেছে 68, লেখার কথা ছিল 77 লেখার কথা ছিল, লিখেছে কত 68, 68। তাহলে কত কেজি কম লিখেছে? কম লিখেছে তো অবশ্যই। কতগুলো কম লিখেছে দেখো, তুমি এই 77 থেকে 68 বাদ দাও, তাহলে কত কিলো কম লিখেছে? -9, মানে 9 কিলো কম লিখেছে আর কি, 9 কেজি কম, 9 কেজি কম লিখেছে। দেখো এই যে 20 জনের 9 কেজি কম লিখেছে, তাহলে গড়ে কত কম লিখেছে? বাই 20 না? তাহলে 4/20 যদি করি, তার মানে এটাকে 4/2 মানে 4.5, 4/2 মানে 4.5, বাই ধরো এখানে একটা 10 থেকে গেছে এটা, তার মানে 0.45 কিন্তু সে কম অলরেডি সে লিখেছে। তাহলে তাকে আরও বাড়াতে হবে, যেহেতু 0.45 প্রত্যেকের কম লিখেছে, তাহলে 0.45 থেকে বাড়াতে হবে প্রত্যেককে। তাহলে আগে ছিল কত 59.8, এটা হচ্ছে ভুল গড় আছে 59.8, তুমি একটা 0 বসে নাও। তাহলে প্রত্যেকের যেহেতু 4.5 কম লিখেছে, তাহলে 4.5 তুমি অ্যাড করে দাও এর সাথে। তাহলে এখানে হচ্ছে 5, আচ্ছা 8 আর 4 12 হয়ে আমার 1, এখানে 60.25, এইটা কিন্তু অ্যাকচুয়াল সঠিক গড় হবে, ঠিক আছে 60.25। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে ভুল গড়, কম লিখেছে 9, তাহলে গড়ে কম লিখেছে কত 9/20, 9কে আমি 2 দিয়ে ভাগ করেছি, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 হয়, আর এটাকে এইভাবে লিখেছে আর কি 9/2 × 10, এই 9/2 মানে 4.5, আর 10টা আমি রেখে দিয়েছি, 4.5/10 মানে আরও 1 ঘর আগে দশমিক হলো, তাহলে 0.45 করে কম লিখেছে, তাহলে এটা বাড়াতে হবে। তাহলে আমি জাস্ট এর সঙ্গে তুমি এটা অ্যাড করে দাও, তাহলে দেখো সঠিক উত্তরটা বেরিয়ে যাবে, অপশান সি হলো তাহলে সঠিক, ঠিক আছে। 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের শ্রেণী শিক্ষককে যুক্ত করা হলে সবার গড় ওজন 0.5 কেজি বাড়ে, শ্রেণী শিক্ষকের ওজন কত কেজি? দেখো 20 জন ছাত্রের বয়স দেওয়া আছে, 20 জন ছাত্রের গড় বয়স কত 55 কেজি, তাহলে মোট বয়স কত 55 × 20, এটা ছাত্রদের গড় ওজন, ছাত্রদের, তাই তো ছাত্রদের আছে, তাহলে 55 × 20, তাহলে 55 দুগুণী কত হয় 110, আচ্ছা 0 মানে 1100। তাদের শ্রেণী শিক্ষককে যুক্ত করা হলে সবার গড় ওজন 0.5 কেজি বাড়ে, তাহলে যদি শিক্ষককে যুক্ত করি, আগে ছিল 20 জন স্টুডেন্ট, তার সঙ্গে একজন ছাত্র মানে টিচার যদি যুক্ত হয়, তাহলে 21 জন হলো, তাহলে গড় ওজন হচ্ছে 0.5 কেজি বাড়ে। তাহলে আগে ছিল 55 কেজি, তাহলে এখন 0.5 কেজি বাড়লে কত হচ্ছে 55.5, তাহলে 55.5কে তুমি 21 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 55.5, এটাকে তুমি 21 দিয়ে গুণ করো, তাহলে 5 অক্ষে 5, সবগুলো 1 দিয়ে গুণ করলে এইটাই হবে, আচ্ছা 2 দিয়ে গুণ করলে 5 × 10 = 1, 5 × 10 = 11, 5 × 10 = 11, এটা, তাহলে এটা হচ্ছে 5, এটা 5, 5 আর 1 6, আর 1 1, তাহলে এর আগে 1 ঘর আগে দশমিক, তাহলে 1165.5। তাহলে বলছে শ্রেণী শিক্ষকের ওজন কত কেজি? দেখো শুধু ছাত্রদের ওজন ছিল হচ্ছে তোমার 1100 কেজি, আর ছাত্র সহ এবং শিক্ষক সহ যে ওজন সেটা হচ্ছে 1165 কেজি। তার থেকে তুমি ছাত্রদের ওজনটা বাদ দিয়ে দাও, 1100 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 65.5, এটা হচ্ছে শিক্ষকের ওজন, অপশান সি হবে সঠিক।